হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ, পর্ব 21, লেখিকা তাবাসসুম। কথা এতক্ষণ লাগলো তোর দরজা খুলতে? কি করছিলি এতক্ষণ? কথা দরজা খুলে দিতেই কলি বেগম রাগী চোখে কথাটা বলল। ওয়াশরুমে ছিলাম, তাই দেরি হয়েছে দরজা খুলতে। আসলে গোসলটা সেরেই পড়তে বসতাম। তোর যে পরীক্ষায় এতটুকু গুরুত্ব কি আছে? এখনই পড়তে বসছি। শোন, বিকেলে গিয়ে নিতুর কিছু কাপড় নিয়ে আসিস খানবাড়ি থেকে। কলি বেগম চলে গেল। কথা দরজা বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। একটু আগে কলি বেগম দরজায় টোকা দিলে খুব দ্রুত নীলকে উঠিয়ে ব্যালকনি দিয়ে নিচে নামিয়ে দিয়ে দরজা খুলে দেয় কথা। দরজায় হেলান দেওয়া অবস্থা থেকে উঠে কথা ছুট লাগায় ব্যালকনির দিকে। উদ্দেশ্য নীলকে এক নজর দেখা। ব্যালকনির কার্নিশে দাঁড়িয়ে কথা এদিক ওদিকে তাকায়, কিন্তু নীলকে আর দেখতে পায় না। হয়তো নীল চলে গেছে। ঘুম থেকে উঠে বসে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠে যায় নিতুর। ঘড়িতে 9টা 23 বেজে বসে আছে, আর সে কি না এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিল। লাফ দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে দৌড় লাগায় নিতু। তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে এসে কোনো রকম নিজেকে পরিপাটি করে রান্নাঘরের দিকে ছুটে যায়। কলি বেগম আগেই সব রান্না একা শেষ করে ফেলেছেন। কাব্য আর কিশোর সাহেব সকালে নাস্তা করে নিজেদের কাজে চলে গেছেন। যেহেতু নিতু আর কাব্যের বিয়েটা পারিবারিকভাবে হয়নি, তাই কোনো রীতিনীতি পালন করা হয়নি। নিতু কলি বেগমের সাথে কাজ করতে গেলে কলি বেগম নিতুকে কথার ঘরে পাঠিয়ে দিয়ে পড়ার জন্য। কারণ নিতু আর কথা দুজনে এবার এইচএসসি পরীক্ষার্থী। ননদিনী কি পড়তে বসেছেন নাকি? কথার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে কথাটা বলল নিতু। ভাবিজি, আসেন আসেন, ননদিনীর ঘরে আসেন। তুই পড়ছিস? ইস, আমার কত পড়া বাকি রে। এই বিয়ে বিয়ে করে পড়ায় মনোযোগই দিতে পারিনি এতদিন। সে না হয় সব বুঝলাম, তা ভাবিজি বাসর কেমন কাটলো চোখ মেরে? হ্যাঁ, আমার আর বাসর? হ্যাঁ রে কথা, আমার ভাই তো নিরামিষ আমি জানতাম, কিন্তু তোর ভাই আরও বড় নিরামিষ। জানিস, কাল সারা রাত তোকে দিয়ে যা পেতনি দূর হ। তোর ভাই আমাকে দিয়ে তার পা টিপিয়েছেন। লে হালুয়া, এই ছিল তোর বাসর? হি হি হি, এপিক বাসর ছিল তোর। আমার ভাই পারেও বটে, হি হি হি। একদম দাঁত কেলাবি না বলে দিলাম। কেলাবো কেলাবো, 100 বার কেলাবো। কেলা তুই দাঁত, আমিও দেখে নেব তোর বাসর একই হয়। নীল ভাইয়াকে বলে যদি তোর বাসরের 12টা না বাজিয়েছি, না তো আমার নাম নিতু না। বাসর আর নীলের কথা উঠতেই কথার হাসি মুখখানা নিমিষে মলিন হয়ে গেল। কি ভাগ্য তার! বিয়ে তো তার হয়েছে, কিন্তু সেই বিয়ের কথা কেউ জানেই না। কিরে, কি ভাবছিস? কিছু না, পড়া শুরু কর। পড়ন্ত বিকেল, সূর্য পশ্চিমে হেরে পড়েছে। খানবাড়ির গেটের ভিতরে ঢুকতেই কথার চোখে মুখে খুশির ঝলক ভেসে ওঠে। সকাল থেকেই তার মন খারাপ ছিল। কাল রাতে আবেগের বসে নীলের ভালোবাসায় সাড়া দিলেও এখন কথার মধ্যে অনেক অপরাধ বোধ কাজ করছে। এভাবে লুকিয়ে বিয়ে করা আবার লুকিয়ে সংসার করা মোটেও ঠিক হচ্ছে না কথা আর নীলের। আজ কথার খানবাড়িতে আসার পিছনের উদ্দেশ্য মূলত নীলের সাথে এর ব্যাপারে খোলাখুলি কথা বলা। কথার পক্ষে আর মিথ্যে বলা সম্ভব হচ্ছে না। এভাবে পুরো পরিবারকে ঠকিয়ে তারা কখনোই সুখী হতে পারবে না। খানবাড়ির উঠোনে নীলের জিভ দাঁড় করানোর দেখেই কথার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। নীল বাড়িতেই আছে, নীলের সাথে কথা বলাটা সহজ হয়ে যাবে। কথা খানবাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতেই সবার আগে নয়নতারা বেগমের মুখোমুখি হয়। তুই এখানে? খালাম্মা, আমি নিতুর মানে ভাবির কিছু জিনিসপত্র নিতে এসেছি। যা, ওর ঘর থেকে নিয়ে নে। জি। কথার যাওয়ার দিকে এক নজর তাকিয়ে থেকে নয়নতারা বেগম মুনতাহার ঘরের দিকে যায়। মুনতাহা তার ঘরে বসে মোবাইলে কিছু একটা কাজ করছিল।
নয়নতারা বেগম হন্তদন্ত হয়ে সেখানে পৌঁছে মুনতাহাকে নীলের কাছে পাঠায়, যাতে করে কথা নীলের সাথে একা দেখা করতে না পারে। নয়নতারা বেগম খুব ভালো করেই জানেন কথা আর নীল দুজন দুজনকে ভালোবাসে, এক কথায় যেটাকে বলে প্রেমের সম্পর্কে আছে। কিন্তু নয়নতারা বেগম নীলের বউ হিসেবে মুনতাহাকেই আনবেন, সেটা যে কোনো মূল্যেই হোক। কয়েকদিন যাবৎ নজরুল সাহেবের শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না। তার উপর কালকে নিতু আর কাব্যরে এমন একটা কাজে নজরুল সাহেবের বেশ বড়সড় একটা ধাক্কা লেগেছে। নিজের দুর্বলতা কাউকে দেখাতে চান না তিনি, কিন্তু শরীর যে আর মানছে না। ব্যবসার সব দায়িত্ব এখন ছেলেদের হাতে তুলে দিতে পারলেই সে মুক্ত। অবশ্য সে ইতিমধ্যে কিছুটা চিন্তামুক্ত আছেন, কেননা নীলের হাতে ব্যবসা অনেকটা কাজ তুলে দিয়েছেন। নীল আগে থেকে নজরুল সাহেবের কাজে সাহায্য করত, যার কারণে তার কাজ আয়ত্ত করতে বেশি কষ্ট হচ্ছে না। সকালে কথাদের বাড়ি থেকে আসার পর থেকে কাজ করছে নীল। বিছানায় আদাশোয়া হয়ে ল্যাপটপে কাজ করছিল নীল। তখন মুনতাহা নীলের ঘরে প্রবেশ করে। প্রতিদিনের মতো আজকেও মুনতাহা শিপনের একটা বেগুনি রঙের শাড়ি পরে আছে। মুনতাহা তার লম্বা খোপা করা চুলগুলো খোপা থেকে খুলে পিঠে সরিয়ে দিল। এমনিতেই সুন্দর সে, তার উপর থেকে আজ তার সাজসজ্জা বেশ আবেদনময়ী। পিঠ থেকে চুলগুলো কাঁধের উপর টেনে এনে ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে মুনতাহা নীলের উদ্দেশ্যে বলল, সারাদিন এভাবে একা বসে থাকো কেন নীল? আমাকে একদমই সময় দাও না তুমি। মুনতাহার কথায় বেশ অবাক হয় নীল। উত্তর দেয়, তোমাকে আমার সময় দেওয়াটা কি খুব দরকার? বাসায় কি আর কেউ নেই? এভাবে বলছো কেন? আমি কি তোমার কেউ নেই? না, আসলে আমি সেটা বলিনি। আমি কাজ করছিলাম আর বাড়িতে অনেক মানুষ আছে তোমায় সময় দেওয়ার জন্য। মুনতাহা কিছু বলতে যাবে, তার আগে নীলের মোবাইলটা বেজে উঠল। নীল বিছানা ছেড়ে উঠে বেলকনিতে চলে যায়। মুনতাহা উঠে দরজার কাছে চলে গেলেও কিছু একটা ভেবে আবার নীলের ঘরে ফিরে আসে। নীল ফোনে কথা শেষ করে বেলকনি দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। ঠিক তখনই মুনতাহা এক প্রকার দৌড়ে গিয়ে নীলের সাথে ধাক্কা খায়। আচমকা ধাক্কা লাগাতে নীল টাল সামলাতে না পেরে মুনতাহাকে নিয়েই পড়ে যায়। পাশে বিছানা থাকায় তারা দুজনেই বিছানার উপর পড়ে। নিতুর কাপড় চোপড় গুছিয়ে রেখে কথা নীলের ঘরের দিকে পা বাড়ায়। আজ নীলকে যেভাবেই হোক সে রাজি করাবে বাড়িতে সবাইকে তাদের বিয়ের কথা বলে দেওয়ার জন্য। এক হিসেবে এভাবে এসে সে নীলকে সারপ্রাইজও দিয়ে দিবে। হঠাৎ করে কথাকে দেখে নীল কিভাবে রিয়েক্ট করবে ভাবতে ভাবতে নীলের ঘরে ঢুকে পড়ে কথা। যেহেতু ঘরের দরজা খোলাই ছিল সেহেতু নক করার প্রয়োজন মনে করেননি সে। নীলের ঘরের ভিতর ঢুকতেই কথার হাসি মুখটায় মুহূর্তে অন্ধকার নেমে আসে। নীলকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল সে এখানে, উল্টো তার জন্য এখানে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা কে জানতো। কথা বাগরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে নীলের দরজার সামনে, আর তার ঠিক সামনে মুনতাহার বুকের উপর শুয়ে আছে নীল। নীলকে মুনতাহার বুকের উপর দেখার আগে হয়তো অন্ধ হয়ে যাওয়া ভালো হতো আমার জন্য। নিজের স্বামীকে অন্যের বুকে সহ্য করার ক্ষমতা কোনো মেয়ে থাকে না, কথারও নেই সেই ক্ষমতা। কথার পায়ের নিচ থেকে ধীরে ধীরে মনে হচ্ছে মাটি সরে যাচ্ছে। দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে তার। এই দৃশ্য কিছুতেই মেনে নিতে পারছে না সে। নীল নিজেকে সামলে মুনতাহার উপর থেকে উঠতে গেলে মুনতাহা নীলের হাত চেপে ধরে। মুনতাহার ব্যবহারে নীল বেশ অবাক হয়। এরকম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার উপর থেকে মুনতাহার এমন ব্যবহার। প্রচণ্ড রাগ হচ্ছে নীলের। হাত ছাড়ো মুনতাহা। রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে মুনতাহাকে কথাটা বলল নীল। নীলের রাগী মুখ দেখে মুনতাহা অনেকটা ঘাবড়ে যায়। নীল নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। নীল উঠে দাঁড়াতেই দরজার সামনে কথাকে দেখতে পায়। মুনতাহা বিছানা ছেড়ে উঠে শাড়ি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। কথা, তুই যা ভাবছিস একদম তা নয়। আমি ঘরে ঢুকছিলাম তখন মুনতাহা এসে ধাক্কা লাগলো আর আমরা। নীল বলতে নিলেও নীলকে থামিয়ে দিয়ে কথা বলতে শুরু করে। আর কিছু শুনতে চাই না। ভাবাভাবির তো অনেক প্রশ্নই আসে না। যা দেখার নিজের চোখেই তো দেখে নিলাম। আমার কথাটা শোন প্লিজ। কি কথা শুনবো? এটাই তাহলে সত্য? এতদিন হয়ে গেছে বিয়ে করেছেন, তারপরেও কাউকে বলেননি, কারণ আপনি মুনতাহাকে বিয়ে করতে চেয়েছিলেন।
কথা তুই ভুল বুঝছিস। আমি হয়তো এখনই সঠিক বুঝেছি। মুনতাহার রূপ আপনাকে বশ করে নিয়েছে, এই তো। মুনতাহাকে বিয়ে করবেন। আর আমি আমি কি আপনার পরিচয় কাউকে দিতে পারবেন না? কারণ সবার চোখে আপনার স্ত্রী হবে মুনতাহা। আর আমি কি আপনার রক্ষিত হয়ে থাকবো? সি কথা, এসব কি বলছিস? আমাকে বোঝানোর সুযোগ তো দে একবার। কি বোঝাবেন? বলুন, কি বোঝাবেন আপনি আমাকে? কি মনে করেন নিজেকে আপনি? আর আমাকেই বা কী মনে করেন? আমাকে কি পুতুল মনে হয় আপনার? যখন যেভাবে ইচ্ছে সেভাবে খেলছেন। আমি যে রক্তে মাংসে গড়া মানুষ, সেটা কি আপনি ভুলে গেছেন? আপনি কাউকে না জানিয়ে আমাকে বিয়ে করেছেন। আমি আপনার এক কথায় রাজি হয়েছিলাম, কারণ আমি আপনাকে ভালোবাসি। বিয়ে করার এতদিন পরেও আপনি কাউকে জানাননি, আমি সেটাও মেনে নিয়েছি। কাল রাতে আমার এত কাছে এসেছেন, সেটাও মেনে নিয়েছি। ভেবেছিলাম সব কিছু আপনার ভালোবাসা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সবটাই আমার ভুল ধারণা ছিল, সবটাই আপনার নাটক ছিল। আমাকে রক্ষিতা বানিয়ে রেখে মুনতাহাকে বউ বানাতে চান তো? কিন্তু সেই স্বপ্ন আপনার কখনো পূরণ হবে না। আপনি মুনতাহাকে ভালোবাসেন, ভালো, খুব ভালো। থাকেন মুনতাহাকে নিয়ে, আমি আপনাদের মাঝ থেকে সরে যাব। কথার এমন পাগলের মতো বকা প্রলাপে নীল রেগে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসে কথার গালে। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে কথার ঠোঁট কেটে রক্ত বের হয়ে এসেছে। নীল কথাকে সোজা করে নীলের দিকে ঘুরিয়ে কথার মুখ তার দোহাতের আঁচলে নিয়ে নেয়। আই এম সরি কথা, প্লিজ ক্ষমা করে দে আমাকে। আমি এভাবে তোর গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু তুই আমার কথাটা শোন। মুনতাহার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু তোকেই ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি ভালোবাসি তোকে, বিশ্বাস করছে। এভাবে লুকিয়ে বিয়ে করা, আবার লুকিয়ে সংসার করা মোটেও ঠিক হচ্ছে না কথা আর নীলের। আজ কথার খানবাড়িতে আসার পিছনের উদ্দেশ্য মূলত নীলের সাথে এর ব্যাপারে খোলাখুলি কথা বলা। কথার পক্ষে আর মিথ্যে বলা সম্ভব হচ্ছে না। এভাবে পুরো পরিবারকে ঠকিয়ে তারা কখনোই সুখী হতে পারবে না। খানবাড়ির উঠোনে নীলের জিভ দাঁড় করানোর দেখেই কথার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। নীল বাড়িতেই আছে, নীলের সাথে কথা বলাটা সহজ হয়ে যাবে। কথা খানবাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকতেই সবার আগে নয়নতারা বেগমের মুখোমুখি হয়। তুই এখানে? খালাম্মা, আমি নিতুর ভাবির কিছু জিনিসপত্র নিতে এসেছি। যা, ওর ঘর থেকে নিয়ে নে। জি। কথার যাওয়ার দিকে এক নজর তাকিয়ে থেকে নয়নতারা বেগম মুনতাহার ঘরের দিকে যায়। মুনতাহা তার ঘরে বসে মোবাইলে কিছু একটা কাজ করছিল। নয়নতারা বেগম হন্তদন্ত হয়ে সেখানে পৌঁছে মুনতাহাকে নীলের কাছে পাঠায়, যাতে করে কথা নীলের সাথে একা দেখা করতে না পারে। নয়নতারা